চার ছক্কার এই লড়াইয়ে জমে উঠেছে বিশ্বকাপের বিশেষ আয়োজন 20 আমি আছি শারমিন সুপ্তা এবং সঙ্গে আছেন রওশন। কেমন আছেন রওশন? জি ভালো আছি। আজকে আমরা কথা বলবো গতকালের রাতের ম্যাচটি নিয়ে, পাকিস্তান ইন্ডিয়া, এবং সেই সঙ্গে আজকে রাতে যে ম্যাচটি আছে বাংলাদেশের, আমরা দুটি ম্যাচ নিয়ে আসলে আলোচনা করব। প্রথমে যদি পাকিস্তান এবং ইন্ডিয়াকে নিয়ে বলতেন, কারণ বিশ্বকাপের সবাই যে ম্যাচটি দেখার জন্য তাকিয়ে থাকে। অনেক ম্যাচ কিন্তু ধরা হয় পাকিস্তান এবং ভারতের ম্যাচটাকে, এই জন্য কিন্তু আইসিসি একই গ্রুপে কিন্তু ফেলে থাকে বরাবর। কারণ বিশ্বকাপ ছাড়া কিন্তু ঘরোয়া বা অন্যান্য যে ইভেন্টগুলো দেখে থাকি দ্বিপাক্ষিক ম্যাচ, সেখানে কিন্তু পাকিস্তান এবং ভারতের লড়াইটা আমরা দেখতে পাই না। সেই ক্ষেত্রে আইসিসির যতগুলো ইভেন্ট থাকে বিশ্বকাপের মতো, সেই ইভেন্টগুলোই কিন্তু তারা চেষ্টা করে তাদের এক গ্রুপে ফেলার, সেটা ওয়ানডে ফরম্যাট হোক বা টি20 ফরম্যাট হোক। গতকালের যে ম্যাচটা হয়েছে রাতে, সবারই চোখ ছিল সেই ম্যাচটাতে এবং অনেক প্রত্যাশাও ছিল, যেহেতু নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হয়েছে। অনেক বেশি হয়তোবা হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ছিল, কিন্তু সেই রকম হয়তোবা পাকিস্তান বা ইন্ডিয়া সেই রকম জমে উঠাতে পারেনি ম্যাচটাকে। কিন্তু ম্যাচটিতে টসটা অনেক ইম্পর্টেন্ট ছিল, টসটা অ্যাডভান্টেজটা কিন্তু পাকিস্তান পেয়েও ছিল। বাবর আজম টসে জিতে ফিল্ডিং পেয়েছিল এবং খুব একটা স্বল্প রানের মধ্যে তারা আটকেও ছিল। তো সবাই সম্ভাবনা দেখছিল যে পাকিস্তান এই বিশ্বকাপে হয়তো তারা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটি জিতে যাবে, এবং এত অল্প পুঁজির হওয়ার ক্ষেত্রেও পাকিস্তানের ব্যাটাররা কিন্তু ফেল করেছে বরাবরের মতো। সেখানে আপনার যদি বাবর আজম থেকে শুরু করে আপনার যদি সবার ব্যাটিং এর স্ট্রাইক রেটটা দেখেন, বা তাদের যে ব্যাটিংয়ের মাঝে যে ইফতেখার থেকে শুরু করে সবাই যারা আছে, যাদেরকে আমরা কুইক রান উঠাতে আমরা বলি, তারা কিন্তু সবাই ব্যর্থ ছিল। একসঙ্গে এতগুলো ব্যাটসম্যান ব্যর্থ, এবং রিজওয়ানও কিন্তু 70 স্ট্রাইক রেটে খেলেছেন। যদি বলতেন সেখান থেকে বলতেই হয় আসলে ইন্ডিয়ার যারা আছে বোলার আছে তাদের কিন্তু ক্রেডিটটা যায়। জসপ্রীত বুমরা থেকে হার্দিক পান্ডিয়ার সবগুলো বলে কিন্তু পুল শট খেলতে গিয়ে পাকিস্তানের ব্যাটাররা আউট হয়েছে। সেই ক্ষেত্রে আসলে পাকিস্তানের ব্যাটারদেরকে অনেকটা ফাঁদে ফেলেছে আমাদের যদি বলি পেসাররা। সেক্ষেত্রে আসলে হার্দিক পান্ডিয়ার মতো বোলার এই উইকেট আসলে তারা খেলেছে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। সেক্ষেত্রে কিন্তু সেই যে একটা তাদের উইকেট সম্পর্কে যে ধারণা, সেটা কিন্তু তারা সেই মাঠে পেয়েছিল। তারপরে কিন্তু আমরা একটা এক্সট্রা বাউন্স তো ছিলই, এবং সেই সঙ্গে পান্ডিয়ার যে একটা বল করার যে লেনটা একটু পিছিয়ে বল করেছে এবং তাদেরকে কি পুল শট খেলতে বাধ্য করেছে। তিনি কিন্তু তার নর্মাল যে পেস করে থাকে, যেই ধরনের বল, কালকের ম্যাচে কিন্তু আমরা দেখেছি একটু অন্য ধরনের পেস সে একটু ট্রাই করেছে এবং সে সফলতাও কিন্তু পেয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি বলি যে কালকে হার্দিক পান্ডিয়া যেভাবে আসলে পরিকল্পনা তারা করেছে সেভাবে পুরোপুরিভাবে সফল হয়েছে, এবং পাকিস্তানকে যেভাবে তাদের আটকানো দরকার ছিল, যেহেতু ভারত তাকে ব্যাটিং করেছে, খুব বেশি স্কোর করতে পারেনি পাকিস্তানের বোলিং তাদের ফাইটে। সেক্ষেত্রে কিন্তু ভারত জেতার সম্ভাবনা কিন্তু 50-50 ছিল। সেক্ষেত্রে কিন্তু ভারত অনেকটা এগিয়ে গেছে পাকিস্তানের বিপক্ষে, সেটা আমরা ম্যাচ জয়ের পরেই দেখেছি। এবং হার্দিক পান্ডিয়া কিন্তু 4 ওভারে 24 রানে খুব ভালো একটি বোলিং স্পেল মাঝে দিয়ে গিয়েছে। এবং আমরা যদি বলি যে হার্দিক পান্ডিয়া কিন্তু ইন্ডিয়ার জন্য একজন বোলিং অলরাউন্ডারও বলতে পারি এবং ব্যাটিং অলরাউন্ডারও বলতে পারি। ইন্ডিয়ার একটি কিন্তু বেশ বড় একটা স্ট্রেংথ, যেটা হচ্ছে আমাদের পেস বোলিং অলরাউন্ডার কিন্তু সাধারণত টি20তে আমরা জানি যে টি20তে একজন পেস বোলিং অলরাউন্ডার যে কোনো টিমে থাকা মানে সেই দলের জন্য কিছুটা বেনিফিট। এবং হার্দিক পান্ডিয়া যেভাবে ব্যাটিং করেন, বোলিং করেন এবং ফিল্ডিং করেন, সে ইন্ডিয়ার জন্য তো অবশ্যই একটা এক্সট্রা স্ট্রেংথ। এবং সেই সঙ্গে গতকাল কিন্তু সে তার কাজটিই করেছেন। যখনই বোলিংয়ে এসেছেন সে কিন্তু ব্রেক থ্রু নিয়ে এসে দিয়েছেন, এবং তার যে ব্যাক অফ দ্য লেন্থে বল করার যে প্রবণতাটা, সে যে পুল খেলাতে বাধ্য করছিলেন, এবং পাকিস্তান কিন্তু ঠিক এই জায়গাটাই ভুল করেছিল। তারা তাকে দ্রুত রান করার জন্য চেষ্টা করছিল। সেক্ষেত্রে কিন্তু আমি যদি একটু বলি যে হার্দিক পান্ডিয়া কিন্তু আইপিএলে খুব একটা ভালো করেনি। তারপর ব্যক্তিগত জীবনে তার বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে, সব কিছু বিতর্ক ছাড়িয়ে তার এমন পারফরমেন্স আসলে একটা ভারত দলের মতো পরাশক্তি বলা হয় ভারত দলকে, সেখানে তার নিজেদেরকে প্রতিনিধিত্ব করছে। সেক্ষেত্রে এমন পারফরমেন্স অবশ্যই আমরা আশা করেই থাকি। কিন্তু হার্দিক পান্ডিয়ার নাসাউ কাউন্টি স্টেডিয়াম যেহেতু আমাদের এখন সমালোচনায় আছে, সেক্ষেত্রে তার ওই পারফরমেন্স আসলে ভারত দলকে পরবর্তী ম্যাচের জন্য, যেহেতু আরেকটা ম্যাচও আছে ভারত
ভারতের এই একই মাঠে, সেক্ষেত্রে সেটা কিন্তু আরেকটা আর বেশিভাবে অনুপ্রাণিত করবে। এবং সেই সঙ্গে যদি আমরা জাসপ্রীত বুমরার কথা বলি, সে দীর্ঘদিন ক্রিকেটের বাহিরে অফ অ্যান্ড অনে ছিল এবং সে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে সে দীর্ঘটা সময় সে নিজেকে তৈরি করেছে এবং সেখানে বিসিসিআইও কিন্তু তাকে অনেক সাপোর্ট করেছে তাকে শুধুমাত্র বিশ্বকাপে খেলানোর জন্য, এবং সে কিন্তু তার কাজটা একদম ঠিক তাই করছে। এবং বিশ্বকাপে যে দুটি এখন পর্যন্ত ম্যাচ খেলেছে সে কিন্তু বিশ্বকাপে দুটি ম্যাচে তার অনবদ্য পারফরমেন্স বজায় রেখেছে। একদম, আপনি যেটা বলছেন যে প্রথমে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ছিল এই একই মাঠে, তারপর হচ্ছে এখন ভারতের বিপক্ষে পাকিস্তানের লড়াই, সেখানেও তিনি নিজের সেরা পারফরমেন্সটাই কিন্তু দেখিয়েছেন দর্শকদের। সেক্ষেত্রে কিন্তু আমাদের বলার আর সুযোগ নেই যে আসলে কান্ট্রি স্টেডিয়াম যেটা আসলে বোলারদের আনইভেন যেটা বাউন্স করছে, পেসারদের স্বাভাবিকভাবে আমরা বলেই থাকছি যে পেসাররা বেশি সুবিধা পাবে, সেটাই পাচ্ছে। এবং পেসারদের যে চেঞ্জ করার, বল চেঞ্জ করে প্রতিপক্ষ ব্যাটারদের আটকানোর যে পরিকল্পনা, সেটা কিন্তু তারা করছে। এবং ভারত দলের সবাইকে আসলে বলা যায় যে একদম সব ব্যাটিং বা বোলিং সব বিভাগে কিন্তু তারা সেরাদের সেরা নিজেদেরকে যুগের পর যুগ করে চলেছে। সেক্ষেত্রে তারা কিন্তু এই কাজটা বিশ্বকাপের মতো বড় উইকেটে, বড় প্ল্যাটফর্মে নিয়মিত করে যাচ্ছেন। আপনি যেমন বলছিলেন যে ভারতের ব্যাটিংটা, আমরা কিন্তু আশাস্বরূপ ব্যাটিং কিন্তু আমরা এই ম্যাচে দেখিনি, শুধু প্যান্ট তার সচরাচর গেমটা খেলেছে এবং বাকিরা সবাই কিন্তু তেমন কোনো রান করতে পারেনি এবং প্যান্ট কিন্তু তার স্ট্রাইক রেটটা ধরে রেখেছিল। সেক্ষেত্রে এই 119 রানে ভারত কি ভেবেছিল যে তারা এই স্ট্রেংথে এই টিমের এগেনস্টে জিততে পারবে? আপনি বলছিলেন যে আসলে ঋষভ পান্ত ছাড়া বা অন্যান্য ব্যাটারদের যেভাবে পারফর্ম করার দরকার ছিল সেটা কিন্তু করতে পারেনি। আপনি রোহিত শর্মা বা বিরাট কোহলিদের মতো সেরা ব্যাটারদের কথাই চিন্তা করেন, এই উইকেটে তারা কিন্তু 20-এর ঘর ছুঁতে পারেনি। 13 রান বা 4 রানে বিরাট কোহলির আউট হয়ে যাওয়া, এটা আসলে অনেকটা বেশি একটা দলকে, দলের ওপেনাররা যখন এইভাবে ফল করে সেটা কিন্তু অনেক বেশি চিন্তার কারণ হয়ে যায় যে 100 রান তারা পার করতে পারবে কিনা, যেটা ভারত এবং আয়ারল্যান্ডের প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম তারা 100 রান করতে পারেনি। ওটা সম্ভবত দ্বিতীয় ম্যাচ ছিল নাসো কান্ট্রি স্টেডিয়ামে। সেক্ষেত্রে এবারও কিন্তু একই সংখ্যা জাগিয়েছিল পাকিস্তানের বোলাররা। সেক্ষেত্রে কিন্তু মিডল অর্ডারে যেখানে আসলে কাজটা করেছে তারা কিছুটা আসলে দলের হাল ধরে রেখেছে, দলকে টেনে তুলেছে, 100 রান পার করতে পেরেছে। আমরা যদি সেই সঙ্গে নাসিম শাহকে দেখি, যে নাসিম শাহ কিন্তু হচ্ছে বোলিংয়ে তার বরাবরের মতোই, সে কিন্তু গত বিশ্বকাপও সে খুব ভালো বল করেছে এবং এই বিশ্বকাপে কিন্তু সে তার যে অনবদ্য পারফরমেন্স, সে 3টি উইকেট তুলে নিয়েছে এবং নাসিম শাহ কিন্তু ভারতের রানটাকে থামিয়ে দেওয়ার মূল কারণ হিসাবে সে কাজ করেছে। তো নাসিম শাহর বোলিংয়ের সঙ্গে আমিরের বোলিংটা যদি দেখেন, তাদের দুজনের যে পার্টনারশিপটা হয়েছে, এছাড়া বাকিরা একটু রান দিচ্ছিল, কিন্তু নাসিম শাহ এবং আমিরের যদি বলটা আমরা দেখি, তারা কিন্তু নাসিম শাহ এখানে কি বলার হিসাবে কাজ করেছেন। তো নাসিম শাহ আর যে স্পেলটা করে দিয়েছে, এরপরও কিন্তু রানটা তেমন আর যে রানে আটকে দিয়েছে, এই রানের মধ্যে কিন্তু মানে পাকিস্তান কিন্তু দেখছিল, পাকিস্তানের যারা সাপোর্টার তারাও ছিল তাদের জেতার, সেই কথাটা আপনি নিশ্চয়ই বলতে চাচ্ছেন। আসলে নাসিম শাহ বা আপনি বলছিলেন আমিরের কথা, তারা কিন্তু প্রথম ম্যাচে যে প্রত্যাশিত তাদের বোলিং ফিগার যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু তারা দেখাতে পারেনি। কিন্তু যেহেতু দ্বিতীয় ম্যাচ উইকেটটা একটু পরিচিত হয়ে গেছে, উইকেট সম্পর্কে ধারণা হয়েছে, ঘাস যেটা দেওয়া ছিল অনেক বেশি প্রলেপের ঘাস, সেটাও কিন্তু হালকা হয়ে আসতে শুরু করেছে। যেহেতু এখানে অনেকগুলো ম্যাচ হবে, সেক্ষেত্রে কিন্তু আইসিসি থেকে শুরু করে বা পিচ যারা কিউরেটর ছিল তারা বেশ অনেক ভারী প্রলেপের ঘাস দিয়েছিল, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি আনইভেন বাউন্স করছিল সেখানে। সেই জন্যই আসলে প্রথম থেকে যেই আচরণটা করা উচিত ছিল ড্রপিং পিচ উইকেটে, সেটার থেকেও অনেক বেশি অপ্রত্যাশিত আচরণ আমরা দেখতে পেরেছি এবং বোলাররাও আসলে প্রত্যাশিত করাও যায় না এখানে আসলে কোন সময় কোন বাউন্স হবে। কিন্তু আজকে গতকালের ম্যাচ যেটা হয়েছিল সেটাতে কিছুটা তাদের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করেছিল, সেক্ষেত্রে কিন্তু নাসিম শাহ বড় বড় উইকেট নিয়ে ভারতের এই 119 রানে আটকানোর চেষ্টা করেছে, সাথে আরো পেসাররাও কাজে এসেছে। এবং সেই সঙ্গে যদি আমরা হ্যারিস রৌফকে নিয়ে বলি, হ্যারিস রৌফ কিন্তু আমরা সবসময় জানি সে একটু স্পিডি এবং বাউন্সি, এইসব উইকেটের জন্য যে কোনো টিমের জন্য কিন্তু একটা থ্রেড বলার হিসেবে কাজ করে। তিনিও কিন্তু 3টা উইকেট দিয়েছে এবং 7-এর বেশি তার ইকোনমি রেট আছে। এটাও যদি বলি এই উইকেটে আসলে হ্যারিস রৌফ 3টা উইকেট, তার মতো পেসার, অনেক বেশি অভিজ্ঞ একজন প্লেয়ার, ভারতের বিপক্ষে অনেকগুলো ম্যাচ খেলেছে, তিনি সবকিছু আসলে সব যে ভারতের বিপক্ষে আটকানোর যে বিষয়টা তারও কিন্তু
অনেকটা প্রভাব রয়েছে নাসিম শাহ থেকে শুরু করে অন্যান্য বোলারদের সাথে। সেক্ষেত্রে আসলে ভারত যেই প্রথমে যে আটকে গিয়েছিল, এরপরে পেসারদের দাপটটা কিছুটা তারা নিজেদের মতো করে নিয়ে হ্যারিস রোপ কিন্তু আপনি দেখেন 3টি উইকেট তুলে নিয়েছে ঠিক বটে, বাট তার যে ইকোনমিটা এটা কিন্তু এই উইকেটে এই রানের মধ্যে একটু এক্সপেন্সিভ ছিল, যেখানে নাসিম শাহ বা আমির তারা 5-এর ভিতরে রেখেছে, সেখানে কিন্তু হ্যারিস রোপ একটু বেশি খরচে ছিল, এবং তার উইকেটের থেকে এখানে টি-20তে আসলে ইকোনমিটা আসলে অনেক ইম্পর্টেন্ট থাকে। ফাস্ট বোলারদের কাছ থেকে কিন্তু আমরা একটু বেশি ইকোনমি রেটটা একটু কম আমরা ধারণা করে থাকি, যে তারা আসলে স্পিনারদের থেকে অনেক বেশি বল তারা যেভাবে করে থাকে, যে স্পিডে বল করে থাকে, সেই স্পিডে তাদের যে বলের থ্রো, সেখানে রানের প্রতি ওভারের রানটা কিন্তু কম আসে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে আসলে হ্যারিস রোপ যেই ইস্যুতে বল করেছে, যে গতিতে বল করেছে এবং যত রান উঠেছে প্রতি ওভারে, সেটা কিন্তু আমাদের কাছেও, দর্শকদের কাছেও কিন্তু অপ্রত্যাশিত ছিল হ্যারিস রোপের মতো অভিজ্ঞ প্লেয়ারের কাছে। সেক্ষেত্রে আসলে বলছিলাম যে নাসাউ কান্ট্রি স্টেডিয়াম এমন একটা উইকেট বানানো হয়েছে, যেখানে আসলে কোন সময় কোন বল কোন বাউন্সে উঠবে, বা কিভাবে ওই বলটা আসলে প্রতিপক্ষ ব্যাটাররা কোন জায়গায় মারবে, সেটাও অনেকটা বেশি আসলে বোলার ব্যাটার সবার কাছেই কিন্তু কি বলবো, একটা আচমকাটা ঘটনা হতে যায় আর কি। সেই সঙ্গে রওশন আমরা জানবো ভারতের ব্যাটিং সাইড এবং বাংলাদেশের আজকে রাতের ম্যাচ নিয়ে। দর্শক, ফিরছি একটু পর। আবারও ফিরছি 20-20-তে। রওশন, আমরা কথা বলছিলাম পাকিস্তান এবং ইন্ডিয়ার ম্যাচ নিয়ে, সেই সঙ্গে যদি আমরা কথা বলি যে বাংলাদেশে এবং দক্ষিণ আফ্রিকায় আজকে যে ম্যাচটি হতে যাচ্ছে, এবং বাংলাদেশ বেশ ফুরফুরে মেজাজে আছে। তারা বিশ্বকাপের প্রথম ম্যাচটি শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত একটি জয় তুলে নিয়েছেন। অনেকে এটাকে হয়তো কঠিন, সহজ ম্যাচকে কঠিনভাবে ভাবছে, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশ দল যে ব্যাকফুটে ছিল, সেখান থেকে এইরকম একটি জয় বাংলাদেশের জন্য আসলে খুব প্রয়োজন ছিল। এবং বেশ শক্ত প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, এবং তাদের সঙ্গে আজকের ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সেখানকার উইকেটটাও কিন্তু আমাদের একটু আনইভেন থাকবে। যদি আপনি পুরো ম্যাচটা নিয়ে একটু বলতেন। যদি একটু বলি যে বাংলাদেশ সহ যে কোনো দলের জন্যই কিন্তু প্রথম ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কারণ প্রথম ম্যাচে আপনি যদি জয় পান, পরের ম্যাচে আপনি অটোমেটিক আত্মবিশ্বাস যে কথাটা বলে থাকি আমরা, সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে পুরো দলের মধ্যে। ওই এনভায়রনমেন্ট কিন্তু এখন বাংলাদেশের মধ্যে বজায় আছে। দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী একটা দলের বিপক্ষে খেলার আগে অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জয় দরকার ছিল, এবং সেটা কিন্তু তারা করেছে। কিন্তু আপনি বলছিলেন যে আসলে তারা যেভাবে দুর্দান্ত একটা জয় পেয়েছে, বা অনেকে বলছে যে সহজ একটা স্কোর ছিল জেতার জন্য, সেটাকে তারা কষ্ট করে অনেক বেশি স্ট্রাগল করে তারা জয় পেতে হচ্ছে, এটা কিন্তু সত্যি কথা। সেই ম্যাচটা কিন্তু শুধু বিশ্বকাপ বলে এরকম ম্যাচ না, আমরা কিন্তু এর আগেও দেখেছি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের 5-6 ব্যবধানে হয়তো হেরেও যেতে দেখেছি। কিন্তু বাংলাদেশের যে বিশ্বকাপের বড় মঞ্চে, এত বড় একটা বড় মঞ্চে আসলে অনেক জুনিয়র প্লেয়ারদের নিয়ে খেলেছে, এবং কালকে কিন্তু আমরা ভরসা যদি বলি যে বাংলাদেশের যে দলের যে মূল ভরসা হয়ে উঠেছেন, সেটা কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে আমরা কিন্তু গতবার বিশ্বকাপে আমরা সেভাবে ধরতেই পারিনি বা ধরে উঠেনি। সেক্ষেত্রে এবারে বিশ্বকাপে তিনি দলটাকে যেভাবে একের পর এক করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের পর ভারতের বিপক্ষে ম্যাচে আমরা যেভাবে দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদকে দলকে টেনে নিয়ে যেতে, সেটা কিন্তু অনেক বেশি দলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আপনার একটা দলকে যখন আপনার ওপেনাররা ফল করে, মিডল অর্ডারে এসে কাজ করতে পারে না, তখন একজন ব্যাটার সাথে নেমে তিনি দলটাকে জয়ের জন্য নিয়ে যায়, জয়ের দ্বারে পৌঁছে দেয়, সেটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি সেই সঙ্গে দেখি সাউথ আফ্রিকা প্রথম ম্যাচটি হারার পর তার শ্রীলঙ্কার সঙ্গে, এরপরে কিন্তু সেকেন্ড ম্যাচটিতে তারা কিন্তু খুব নেদারল্যান্ডসের সাথে যে ম্যাচটা ছিল, রাইট, যে ম্যাচটি ছিল সেখানেও কিন্তু তারা খুব দ্রুত উইকেট ফল করেছে, এবং এরপরে ডেভিড মিলার এসে ম্যাচটিকে বের করে, এবং ডেভিড মিলারকে সচরাচর আমরা যেভাবে 4-6 মারতে দেখি তেমনটা দেখিনি। খুব দায়িত্ব সহকারে এই উইকেটে কিন্তু সে সিঙ্গেল খেলছিল, ডাবলসের জন্য যাচ্ছিল, ম্যাচটাকে বড় করছিল। এক পর্যায়ে সে ম্যাচের পার্টনারশিপটা করে কিন্তু সে ম্যাচটা বের করে নিয়ে আসে। একটা সময় মনেই হচ্ছিল যে সাউথ আফ্রিকা ম্যাচটি হেরে যাবে। সাউথ আফ্রিকাও কিন্তু ম্যাচটি জিতলেও কিন্তু তাদের কনফিডেন্স লেভেল কিন্তু তেমনটা না।
যদিও সাউথ আফ্রিকার আপনি যদি টপ অর্ডারের 6টি ব্যাটসম্যান দেখেন, 6টি ব্যাটসম্যানই কিন্তু 130+ স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পছন্দ করে। সেক্ষেত্রে তাদের এই এত অল্প পুঁজির রান চেস করতে গিয়ে যে কষ্টটা পেতে হয়েছে, সেক্ষেত্রে তাদের কনফিডেন্স লেভেলটা কেমন থাকবে? 2 ম্যাচে তারা জয় পেয়েছে, এটা অনেক বেশি স্ট্রাগল করে জয় পেতে হয়েছে এই উইকেটে। তারা যেহেতু নাসো কাউন্টি স্টেডিয়ামে খেলছে, সেক্ষেত্রে কিন্তু যদি বলি আজকের ম্যাচে বাংলাদেশের সাথে কিন্তু সাউথ আফ্রিকা এগিয়ে মাঠে নামবে। আপনি নিশ্চয়ই জানেন যে টি-20 ফরম্যাটে বাংলাদেশ এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে 8বার। 8বারই সেটা ঘরের বাইরে হোক বা নিউট্রাল ম্যাচ, নিউট্রাল উইকেট বা প্রতিপক্ষের ঘরে হোক, সববারই কিন্তু দক্ষিণ আফ্রিকায় জয়টা তুলে নিয়েছে। এইটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে এই মাঠে এবার কাজ করতে পারে এই উইকেটে। সেক্ষেত্রে কিন্তু দক্ষিণ আফ্রিকার যে আপনি বললেন ডেভিড মিলার কিন্তু যে কোনো সময় ম্যাচটাকে ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন তিনি। যদিও আসলে বলা হচ্ছে যে স্লো খেলছেন, স্লো উইকেটে তিনি 4-6 যেভাবে আসলে দর্শকরা প্রত্যাশা করছে সেটা দেখতে পাচ্ছি না। কিন্তু বাংলাদেশের ডেভিড মিলার কিন্তু উইকেট অনুযায়ী ব্যাটিং করেছে, বরঞ্চ এটা সাউথ আফ্রিকার জন্য কিন্তু ও পজিটিভ দিক যে যেখানে যেরকম উইকেটের বিহেভিয়ার সেই রকমই কিন্তু সে ব্যাটিং করছে, সে কিন্তু তার স্ট্রোকের জন্য যায়নি। সেই সঙ্গে যদি আমরা বাংলাদেশের সম্ভাব্য একাদশের কথা চিন্তা করি, যে বাংলাদেশ লাস্ট যে ম্যাচটি খেলেছে একাদশ, তো সেক্ষেত্রে আপনার বাংলাদেশের সম্ভাব্য একাদশকে আমরা চিন্তা করলে দেখতে পারি যে আমার কাছে তো কোনো চেঞ্জ লাগবে বলে মনে হয় না, কারণ উইনিং টিম নিয়েই আসলে সেকেন্ড ম্যাচেও যেতে চায়, এটা যে কোনো টিমে যেতে চায়, সম্ভবত বাংলাদেশও সেটা চাইবে যদি কোনো ইনজুরি ইস্যুস না থাকে। আপনার সাথে আমি একটু দ্বিমত প্রকাশ করতে চাই। শরীফুল যেহেতু প্রথম ম্যাচে শরীফুলকে পায়নি ইনজুরির কারণে, হাতে সেলাই পড়েছে, কিন্তু শরীফুল কিন্তু কান্ট্রি পার্কে যেটা প্র্যাকটিস করেছে বাংলাদেশ দল ম্যাচের আগে, সেখানে কিন্তু খুব ভালো প্র্যাকটিস করেছে। সেক্ষেত্রে শরীফুলকে কিন্তু দলে আনার একটা সুযোগ আছে, যেহেতু শরীফুল পেস ইউনিটটাকে দুর্দান্তভাবে তিনি তাসকিনের সাথে নেতৃত্ব দিয়ে থাকেন। সেক্ষেত্রে সাকিব যে আছে, জুনিয়র সাকিব, তার পরিবর্তে হয়তো বা শরীফুল ইসলামকে আমরা এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেহেতু বাউন্সি উইকেট খুব বেশি, সেখানে 3 পেসার যদি আমরা নিবই, সেক্ষেত্রে কিন্তু শরীফুল ইসলাম বেস্ট চয়েস আবার মতে। কিন্তু এখন তো আপনি শরীফুলকে পাবেন কিনা এটা নিয়ে শঙ্কা আছে। সেক্ষেত্রে কি আমরা কোনো অন্য বলারকে চিন্তা করতে পারি না? আমাদের কিন্তু টপ অর্ডারে আপনি দেখবেন যে 4 জন টপ অর্ডারে যারা ব্যাটিং করছে তারা সচরাচর ওপেন করে থাকে। যদি আপনি বলেন লিটন দাস, সৌম্য সরকার বা তামিম শান্ত, তা আমাদের 4 জন টপ অর্ডারের ব্যাটসম্যান উপরে হওয়ার কারণে কিন্তু একটা টি-20 ম্যাচে কিন্তু মিডল অর্ডারের ব্যাটিংটা কিন্তু একটু পিছিয়ে চলে যাচ্ছে। সেক্ষেত্রে কি এখান থেকে টপ অর্ডারের কেউ কাট অফ হবে, বা আমরা কি আরেকটি কোনো বলারের ইনক্লুড হবে কিনা আপনি যদি বলতেন? কারণ আমরা দেখেছি মাহাদি কিন্তু পাওয়ার প্লেতে নতুন বলে এসে বল করে, এবং আজকের যে উইকেটটা হতে যাচ্ছে, উইকেটটা আমরা বিগত কয়েকটি ম্যাচ দেখেছি যে উইকেটে কিন্তু স্লো বাউন্স আছে, এবং সেই সঙ্গে মাহাদি কিন্তু এই টাইপের উইকেটে খুব ভালো বল করে এবং স্টার্ট দিয়ে থাকে পাওয়ার প্লেতে। শেখ মাহিদির কথা বলতেই হয় নিঃসন্দেহে। ভারতের বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচ ছিল এই স্টেডিয়ামে, তিনি কিন্তু সবচেয়ে ভালো এবং সফল বোলার ছিলেন সবচেয়ে বেশি। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি বলি যে শেখ মাহিদিও কিন্তু ইনক্লুড হতে পারে এই উইকেটের জন্য, নির্বাচকরা বা টিম ম্যানেজমেন্ট কিন্তু প্ল্যান করতে পারে। আরেকটা বিষয় আপনি বলছিলেন টপ অর্ডারদের যে দুশ্চিন্তা থাকছে, সেটা অবশ্যই। সৌম্য সরকার কিন্তু টানা 3 ম্যাচে 0 রান করে তিনি যে প্যাভিলিয়নে ফিরেছেন, সেটাও কিন্তু দুশ্চিন্তার। সেক্ষেত্রে কিন্তু সৌম্য সরকারের পরিবর্তে লিটন দাসকে হয়তো বা ওপেনিংয়ে এবার নামাতে পারেন। যদিও লিটন দাস গত ম্যাচে অনেকগুলো বল খেলে 36টা বল খেলে আসলে খুব বেশি রান করতে পারেনি। সেক্ষেত্রে লিটন দাসকে সৌম্য সরকারের জায়গায় হয়তো বা আনার একটা সুযোগ এবার টিম ম্যানেজমেন্টের থাকতেই পারে। ধন্যবাদ রওশন। আমরা শুনছিলাম বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে, এবং সেই সঙ্গে আজকে রাতে বাংলাদেশের যে ম্যাচটি হতে যাচ্ছে, বাংলাদেশ হয়তো তাদের দ্বিতীয় ম্যাচটি জয়ের মাধ্যমে তাদের সেকেন্ড রাউন্ড কনফার্ম করার চেষ্টা করবে। দর্শক, সেই সঙ্গে শেষ করছি 20 কুড়িতে।